নমস্কার বন্ধুরা, আমি প্রিয় আপনাদের সামনে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের বারেই আমি ছেড়েছিলাম প্যাংগংয়ের অপূর্ব দৃশ্যটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওখানে পৌঁছে। তো আজকে শেয়ার করব, আমরা যেহেতু প্যাংগংয়ে একদিন স্টে করেছিলাম, সেদিনেই হচ্ছে সকাল সকাল উঠে গেছিলাম সানসেটটা দেখার জন্য। তো এখানে আমরা খুবই ভোরবেলা উঠেছিলাম, তখন প্রায় 5:30 এরকম বাজে। তখন উঠে গেছিলাম আর মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল ওখানে। হাওয়াতে মানে এতটাই হাওয়া দিচ্ছিল আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল তখনও পর্যন্ত, যেহেতু তখনও সূর্যটা ওঠেনি। আগের দিন বলেইছিলাম আপনাদের যে ওখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। সেপ্টেম্বর মাস হলেও কী হবে, প্রচণ্ড ঠান্ডা ছিল ওখানটায়। তো এই যে সূর্যটা যখন উঠছে না, তখন অপূর্ব সুন্দর লাগছিল প্যাংগংটা দেখতে, মানে পুরো পাহাড়ের কোলবে ওটা সূর্যটা উঠছিল। তো ওটা দেখার জন্যই কিন্তু আমি এখানে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড। অমিতারা তখনও কিন্তু শুয়েছিল, যেহেতু ওনারা অনেকটা লেটে ঘুমিয়েছিলেন, নাকি ঘুম আসছিল না ওখানটায়। আর সত্যিই তাই, এতটাই ঠান্ডা ছিল, আমাদেরও রাতে ঠিকঠাক ঘুম হয়নি। কিন্তু এই এখানে তো আর আমরা বারবার যেতে পারবো না, তো সেই কারণেই হচ্ছে সূর্যটা ওঠা দেখার আমার খুব ইচ্ছা ছিল যে কীরকম লাগে দেখব। তো ওটাই দেখছিলাম। দেখুন আস্তে আস্তে সূর্যটা যখন পুরোটা উঠে গেছিলো না, তখন আবার দেখলাম যে পুরো মানে কালারটা, জলের কালারটা পুরো নীল হয়ে গেছিলো। জলের কালারটা কিন্তু আপনারা যখন এমনি আমি ভোরবেলা যখন দেখলাম তখন কিন্তু এতটা নীল ছিল না। সূর্যটা উঠছে যখন, তখন কিন্তু আকাশের রিফ্লেকশানটা ওই জলের মধ্যে পড়ছে, পড়ে কিন্তু ওটা খুবই মানে পুরো একদম স্বচ্ছ জল, আর কালারটা অপূর্ব। দেখলেন তো আপনারা, পুরো একদম ডিপ নীল কালার ওটা কিন্তু ছিল। তো যত বেলা বাড়ে, মোটামুটি ওই 12:30 1টার দিকে কিন্তু ওটা পুরো ডিপ নীল হয়। সকাল থেকে আস্তে 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 ওটা মোটামুটি ওই আকাশি কালার থাকতে থাকতে, মানে ওই দুপুরের দিকটা যেহেতু খুব রোদ ওঠে, তো সেক্ষেত্রে আকাশের রিফ্লেকশানটা হয়, আর তখন কিন্তু একদম পুরো ডিপ ব্লু কালার ওই জলটা হয়ে যায়। তো তারপরে কিন্তু আমরা ওটা দেখে আমি একটু হালকা রেডি হয়ে নিয়েছিলাম। রেডি হয়ে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম এতে, ওটা কি বলে, রেডি হয়ে আমরা একটু ফটোশ্যুট করতে বেরিয়ে গেছিলাম নিচের দিকটা। যেহেতু আগের দিনও আমরা অনেকটাই ফটোশ্যুট করেছিলাম, আমি দুটো ড্রেস নিয়ে গেছিলাম, দুটো ওয়ান পিস নিয়ে গেছিলাম ওখানে গিয়ে ছবি তোলার জন্য। তো ওটাই আমি পরে রেডি হয়ে নিচ্ছিলাম। রেডি হয়ে যে সূর্যাস্তটা দেখে রেডি হয়ে আমরা মোটামুটি ওখানে, যেহেতু আমাদের ওখান থেকে বেরিয়ে যেতে হবে সকাল সকাল, তো সেক্ষেত্রে আমি রেডি হয়ে 1 ঘন্টার মতো টাইম নিয়েছিলাম। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা গিয়ে আমি অনেক ভিডিও আর ফটো ওখানে তুলেছিলাম। আর এই যে সূর্যাস্তটা দেখতে আমি প্রায় 1 ঘন্টা ধরে দেখেই যাচ্ছিলাম, এত অপূর্ব সুন্দর লাগছিল সূর্যটা যখন পাহাড়ে কোল দিয়ে মানে কোল দিয়ে যখন উঠছে, এত অপূর্ব লাগছিল। দেখুন আমি দূর থেকে আপনাদের দেখাচ্ছিলাম, এতক্ষণ ক্লোজ ছিলাম, এত দূর থেকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সূর্যের মানে হালকা আলোটা মানে গায়ে লাগছিল, আর অপূর্ব সুন্দর লাগছিল, অপূর্ব সুন্দর। আমি জানি না আপনাদের ক্যামেরায় মানে আমি কতটা দেখাতে পেরেছি, সামনে থেকে খুবই সুন্দর লাগছিল। তো এই যে আমরা যখন ওখানে স্টে করেছিলাম, তখন কিন্তু আমাদের সঙ্গে একটা মজার ঘটনা ঘটেছিল। রাত্রিরে শুয়েছিলাম, হঠাৎ করেই দেখছি পিছন থেকে কিছু একটা মানে সাপের মতো কিছু একটা বাইছিল, যেটা মানে আমি অসম্ভব ভয় পেয়ে গেছিলাম। ওখানে কি বলুন তো, ওখানে কিন্তু ঘরের কোনো মানে ফাঁক ফোকর কিন্তু ভর্তি ওখানে। এই যে এগুলো দেখতে পাচ্ছেন হোমস্টেগুলো, সেগুলো কিন্তু প্রচণ্ড ফাঁক ফোকর ছিল, আর ওখান থেকে ইজিলি কিন্তু কোনো পোকামাকড় আপনার রুমে ঢুকে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের সঙ্গে ওটা হয়েছিল। মাথার ওপর থেকে দেখছিলাম কিছু একটা লম্বা মতো বেয়ে বেয়ে চলে যাচ্ছে। আমাকে শুধু আমার হাজব্যান্ড বললো, তুমি চুপ করে মানে শুয়ে থাকো, নড়ানড়ি করো না, যত নড়ানড়ি করবে তত কিন্তু জিনিসটা বাজে হবে। তো সেক্ষেত্রে আমি ভয়ে জাস্ট কম্বলটা মুড়ি দিয়ে চুপচাপ শুয়েছিলাম। আস্তে আস্তে দেখলাম যে ওই জিনিসটা দেখলাম বেয়ে 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 নিচের দিকে চলে গেছে। তো এই একটা খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল রাত্রিবেলা। তো ওটা যখন হয়েছিল তারপর থেকে তো আমার আরও ঘুম আসেনি, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা কিন্তু আমি জেগেই কাটিয়ে দিয়েছিলাম। তারপরে তো এমনি বলুন, ইঁদুর তো ওখানে ভর্তি ইঁদুর। আমি জানি না ওখানে এই যে ছোট্ট ছোট্ট ছোটো ছোটো ইঁদুর মানে ভর্তি, আপনি শোবেন মানে এদিক থেকে চলে যাচ্ছে ওদিক থেকে চলে যাচ্ছে, এরকম করছিল। ওখানে মশারি টশারির কোনো ব্যবস্থা ছিল না। দুটো ওখানে ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছিল, আর হচ্ছে যেহেতু প্রচণ্ড গরম, ওই মোটা মোটা দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছিল, আর দুটো বালিশ, আর দুটো হচ্ছে ওই দিয়েছে তাওয়াল দিয়েছিল। এর বাইরে কিন্তু একটা মশারি বলুন বা অত পোকামাকড়, যেহেতু আমরা বলেছিলাম যে কোনো মশারি বা কিছু এখানে কি পাওয়া যাবে, বলছে না এখানে এসব পাওয়া যাবে না। আর স্বাভাবিক না, ওখানে তো মানে এইসব পাওয়া না যাওয়াটাই স্বাভাবিক। আর আমাদের সঙ্গে রাত্রে ওরকম একটা এক্সপিরিয়েন্স হওয়াতে আমরা সকালবেলা উঠে সবাই যে যার মতো গল্প করছিলাম। তো তখন অমিতারাও বলছিলেন যে ওনাদেরও ওরকম হয়েছে, ছোটো ছোটো ইঁদুর হচ্ছে মানে ঘরে ভর্তি ছিল।
আর এরকম ছোটো ছোটো পোকাও নাকি ওনারা অনেক দেখেছেন, মানে যেই পোকাগুলো কিন্তু আমরা এখানে সচরাচর বলুন মানে পশ্চিমবঙ্গে আমরা ওরকম মানে দেখতে পাই না, পোকাগুলো একটু অদ্ভুত টাইপের দেখতে। আমরা জানিও না পোকাগুলো কামড়ালে কি বিষাক্ত কি না, যেন ওখানে তো আমরা থাকি না, তো সেক্ষেত্রে আমরা বলতেও পারবো না। অনেক বিষাক্ত বিষাক্ত পোকাও কিন্তু আমরা ওখানে দেখেছি। তো যাই হোক, ভিউটা খুবই সুন্দর, কিন্তু আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্সটা কিন্তু ওখানে থাকা থেকে বলুন, ওখানে খাবার দাবার থেকে বলুন, ওখানে কিন্তু এইগুলো যত আপনারা এক্সপেক্ট করবেন ততই খারাপ। আমরা এক্সপেক্ট করেছিলাম বলে আমাদের খারাপ লেগেছিলো, কিন্তু যত না এক্সপেক্ট করবেন ততই ভালো আমার দিক থেকে মনে হয়। তো এমনি কিন্তু ভিউটা খুবই সুন্দর ছিল ওখানে। তো আমার হাজব্যান্ড যেহেতু অনেক সকাল সকাল উঠেছিল, তো সেক্ষেত্রে ওর একটু প্রবলেম হচ্ছিল, কারণ ওর একটু রেস্টের দরকার ছিল, কারণ সারা রাত ওরও ঘুম হয়নি। তাও ও ভোরবেলার দিকটা উঠেছিল, কারণ শুধুমাত্র আমরা এই সানসেটটা দেখবো বলেই ভোরবেলাটায় উঠেছিলাম। আর উঠতে দেখি যে তখন কেউ ওঠেনি, দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকেও দেখাচ্ছিলাম, তখন পুরো নিস্তব্ধ, সবাই ঘুমাচ্ছে। আমি আর আমার হাজব্যান্ড উঠেছি সানসেটটা দেখার জন্য শুধুমাত্র। আর সত্যিই খুবই সুন্দর লাগছিল সানসেটটা। আরেকটা কথাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তো প্যাংগংয়ে এমন একটা জায়গা যেটা হচ্ছে প্রথমত হচ্ছে ওখানে যারা মানে আছে দেখাশোনা করেন, ওখানে একজন লোক। তো ওনাকে আমরা প্রথমে বলছিলাম যে ও রুম হিটার না, পাম্পটা, ওখানে যে জলের পাম্প, আমরা সকালবেলা বললো মোটামুটি ওই 6:30 7টার দিকে আপনারা হচ্ছে স্নানের জল পেয়ে যাবেন, গরম জল আমরা দিয়ে দেবো। কিন্তু যখন আমরা ওনাকে বলছি ফোন করে যে আমাদের কিন্তু তখন 7টা বেজে গেছে অলরেডি, আমাদের যাওয়ারও টাইম হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা ফোন করছি যে আমরা এখানে গরম জল পাচ্ছি না, ওখানে এতটাই ঠান্ডা, গরম জল না হলে আপনি জলে হাত দিতে পারবেন না, আপনার হাত পুরো সিক হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ওনাকে আমরা ফোন করছি, ফোন করে বলছি যে এখানে গরম জল দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে উনি বলছেন আমরা তো এখন গরম জল দিই না ম্যাডাম, আমরা মোটামুটি ওই 9টা 10টার দিকে গরম জল ব্যবস্থা করি। কিন্তু ওনাকে আমরা আগের দিন রাত্রে যখন আমরা বলেছিলাম যে আমরা তাড়াতাড়ি বেরোবো, আমাদের একটু আর্লি মর্নিং যদি আপনি একটু গরম জলের ব্যবস্থা করে দেন তাহলে খুবই ভালো হয়, তখন কিন্তু উনি বলেছিলেন যে হ্যাঁ মোটামুটি 6:30 থেকে 7টার মধ্যে আপনাদের দুটো ঘরেই কিন্তু গরম জল চলে যাবে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা ওই ঠান্ডা জলের মধ্যে কিন্তু স্নান করতে পারিনি। আমরা হাত হাত মুখ ধুয়ে জাস্ট একটু ফ্রেশ হয়েই আমরা ওখান থেকে ব্রেকফাস্টটা করেই বেরিয়ে গেছিলাম। ওখানে ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়ে আমরা লেতে এসে সবাই চান করেছিলাম গরম জলে। ওখান থেকে প্যাংগং থেকে আমরা লেতে আবার ব্যাক করেছিলাম, লে থেকে আমাদের ফ্লাইট ছিল পরের দিন। তো ওটাই হচ্ছে আমরা লে থেকে ফ্লাইট যেহেতু ছিল, তো সেক্ষেত্রে আমরা লেতে ব্যাক করেছিলাম, লেতে ব্যাক করে আমরা স্নান টান করেছিলাম। তো এটাও একটা খুব বাজে বললাম না, আমরা ওই প্যাংগংয়ের ভিউটা সুন্দর হলেও কী হবে, ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের বাজে ছিল, যেহেতু আমরা কিছু জানতাম না বা আমাদের সেইভাবে কিছু বলা হয়নি, সেই জন্যই এক্সপিরিয়েন্স ওরকম খারাপ ছিল। ওভারঅল ঠিকঠাকই সব কিছুই ছিল। লাদাখের ভিউ যেটা আমরা বলছি যে প্যাংগংয়ের ভিউটা কিন্তু অসম্ভব, মানে সব জায়গার থেকে খুবই সুন্দর। আর এই যে দৃশ্যটা আপনাকে দেখাচ্ছি, মানে ক্যামেরায় দেখাচ্ছি, সামনে থেকে কিন্তু এই যে পাহাড়গুলো দেখছেন, পাহাড়ের মানে কী বলবো, পুরো সাদা পাহাড়। এখন আমি ক্যামেরায় আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কালো মতো একটুখানি, কিন্তু ওদিকটায় দেখতে পাচ্ছেন যেটা, সেটা পুরো সাদা, পাহাড়টা নীল জলের সঙ্গে সাদা পাহাড়, খুবই সুন্দর লাগছিল। আর এদিকে দেখুন আমরা রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে ওখানে আমি অনেক ভিডিও করছিলাম, আর এই জলটাতে হাত দিচ্ছি, জলটা না হাত দিতে পারছিলাম না, এত ঠান্ডা লাগছিল। তা ওই ভিডিও চক্করে ওই যা হোক করে একটু জল নিয়ে ছেটাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, অনেক ভিডিও করেছি। কালকে যেহেতু আমরা ওখানে দুপুরবেলা পৌঁছে গেছিলাম, কালকে কিন্তু জলের রঙটা অত্যন্ত মানে দুপুরবেলা যেহেতু, সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড নীল ছিল। আজকে কিন্তু সকাল সকাল এতটাও নীল ছিল না, যতটা কালকে দুপুরবেলা আমি নীল পেয়েছি। ওটাই বললাম, যত বেলা হবে তত আকাশের রিফ্লেকশনটা ওই লেকটার মধ্যে ছড়াবে, তত দেখতে আরও সুন্দর লাগবে। আমি বলছিলাম না যে সাদা মানে পাহাড়, তো ওটা পিছন দিকে দেখতেই পাচ্ছেন অনেক সাদা পাহাড় আছে, কালো পাহাড় আছে, সব মিলিয়ে মিশে খুব সুন্দর একটা ভিউ।
তো আপনাদের বলে রাখি, তো আপনারা যাদের সঙ্গে কন্ট্যাক্ট করে মানে যাবেন, আমরা গেছিলাম ছুটি.com-এর থেকে, মানে এতে ট্রাভেল অ্যান্ড টুরিস্ট, ওরা হচ্ছে আমাদের পুরো প্যাকেজ করে দিয়েছিল। তো ওই প্যাকেজে করেই আমরা গেছিলাম। কিন্তু উনি আমাদের বলেছিল যে প্যাংগংয়ে মোটামুটি রুমগুলো ঠিকঠাকই থাকবে আর রুম হিটার থাকবে। তো সেক্ষেত্রে আমরা এখানে রুম হিটার পাইনি। তো ওনাকে কমপ্লেন করতে উনি বলেছেন, ম্যাডাম রুম হিটার মানে তো ওখানে তো এখনও সেইভাবে ইলেকট্রিক পৌঁছায়নি, আর ওই জন্যই হচ্ছে ওখানে রুম হিটার বলতে আমি ওটাই বুঝিয়েছিলাম যে ওখানে কাঠকয়লা পুড়িয়ে কিন্তু আপনাকে ঘরটা গরম করতে হবে। তো আমরা কিন্তু কোনো আর্গুমেন্টে যাইনি, বিকজ উনি কিন্তু ওভারঅল আমাদের যে লাদাখ ট্যুরটা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা হোটেল বলুন, প্রত্যেকটা জিনিস আমাদের সুন্দর দিয়েছেন। তো সেক্ষেত্রে প্যাংগংয়ের এই জিনিসটা আমরা কিছুই কমপ্লেন করিনি, যেহেতু ওখানে সত্যি কোনো রকম কারেন্টের ব্যবস্থা ওখানে ছিল না। ওখানে কিন্তু সন্ধ্যে 6টার পরে আর কোনো রকম আলো থাকে না, কারেন্ট পুরোপুরি বন্ধ করে দেয়। আর যেটা হচ্ছে খাবার ওখানটাতে শুধুমাত্র একটা এমার্জেন্সি ল্যাম্প দিয়ে দিয়েছিল, যেটা মানে যেটা থেকে আমরা দেখে খাওয়া শুরু করেছিলাম ওখানে। আর এই যে আমরা এখানে প্রচুর ভিডিও করছিলাম আর প্রচুর ছবি তুলেছিলাম, আমাদের সঙ্গে একজনদের দেখাও হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন নিচে যারা আছে ওরা হচ্ছে আমাদের যাদবপুর থেকে গেছিলো, ওরাও কিন্তু ওয়েস্ট বেঙ্গলেরই লোক। ওরাও আমাদের ভিডিও করে দিচ্ছিলো, আমরাও ওদের ভিডিও করে দিচ্ছিলাম। তো অনেক গল্পও করলাম আমরা মানে 4জনে মিলে, কে কোথায় থাকি না থাকি সেই গল্পও করা হলো। করে তারপরে আমরা ওপরে উঠে এসেছিলাম। উঠে এসে আরেকবার শেষবারের মতো প্যাংগংটাকে দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল দেখতে, মনে ছিল যেন এখানে দেখেই যাই। বাট এটা তো সম্ভব না, একদিনের জন্যই গেছিলাম। তো একদিনের জন্য যেটুকু পেরেছি সেটুকু এনজয় করে আমরা ব্যাক করেছিলাম। তো ব্যাক করার সময় আমরা এখানে এতে নেমেছিলাম, ওটা হচ্ছে চাকলাতে নেমেছিলাম। এটা হচ্ছে নেমেছিলাম, এখানে কিন্তু প্রচুর বরফ ছিল আর প্রচণ্ড ঠান্ডা ছিল। এটাও মোটামুটি ওই 19,000 ফিট ওপরে, মোটামুটি 18,000 সামথিং ফিট ওপরে গিয়ে আমরা ছবিটা তুলেছিলাম ওখানে। আর ওখানে কিন্তু অসম্ভব ঠান্ডা। আর ওখানেও বরফ পেয়েছিলাম, কিন্তু বরফটা একটু উঁচুতে ছিল। আর ওখানে গিয়ে একটা সবথেকে বাজে জিনিস হয়েছে, যেটার জন্য আমার মন মেজাজ একদমই ভালো ছিল না, সেটা হচ্ছে আমার বরের হঠাৎ করে ভমিটিং আরম্ভ হয়ে গেছিলো, অতিরিক্ত ভমিটিং করছিল ওখানে গিয়ে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওখানে বেশিক্ষণ দাঁড়াইনি, ওখানে মোটামুটি 10 মিনিট কি ওর মানে একটু প্রবলেম হচ্ছিলো, ওয়াশরুমে গেছিলো, ওখানে ওয়াশরুম ইউজ করতে গেছিলো। ওখানে ওয়াশরুমে একটু ফ্রেশ হয়ে আসতেই আমরা কিন্তু গাড়ি নিয়ে ওখান থেকে নেমে গেছিলাম, বিকজ এটা অনেকটাই উঁচুতে। মোটামুটি ধরুন ওই বললাম তো আপনাদের ওই 18,500 ফিট থেকে 19,000 ফিটের মধ্যে ওটা ছিল। তারপরে আমরা এখানটায় একটা মন্দিরে একটু স্টে করেছিলাম, মনাস্ট্রি টাইপের। মনাস্ট্রিটা কিন্তু খুবই সুন্দর, এটা কিন্তু ওই প্যাংগং থেকে লেতে যাওয়ার মধ্যেই পড়ে। সামথিং এটা হিমেশ মনাস্ট্রি বা ওরকম টাইপের কিছু, আমি মনে পড়ছে না এখন। তো ওই রকমই গেছিলাম আমরা। তারপরে এখানে হচ্ছে আবার আমরা লেতে ব্যাক করছিলাম। আর লেতে ব্যাক করার সময় যেটা আমাদের সঙ্গে প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে, তখন কিন্তু যেহেতু অনেকটা উঁচু থেকে আমরা নিচুতে নেমেছিলাম, তো সেক্ষেত্রে আমার হাজব্যান্ডের বলুন, রায়ের বলুন, বৌদির বলুন, সবার কিন্তু একসাথে ভমিটিং আরম্ভ হয়ে গেছিলো। একমাত্র আমার আর অমিতার দুজনেরই কিছু হয়নি, কিন্তু ওরা এত পরিমাণে ভমিটিং করছিল। তো সেক্ষেত্রে আমাদের দুজনের গাড়ি থামিয়ে দিয়েছিলাম লাস্টে, ওনাকে বললাম যে আপনি এখানে 15-20 মিনিট দাঁড়িয়ে থাকুন। জাস্ট আমরা 15-20 মিনিট এমনি সবাই দাঁড়িয়েছিলাম, কোনো রকম মানে কোনো জার্নি করিনি, কিছু না। আর সবথেকে ওদের 3জনের প্রবলেম যেটা হয়েছে, আমরা কিন্তু একটু হলেও কিছু খেয়ে তারপরে বেরিয়েছিলাম, ওনারা কিন্তু কিচ্ছু খাননি। 3জনে কিচ্ছু না খেয়ে শুধুমাত্র জল খেয়েছিল। আমার মনে হয়েছিল যে কিছু না খাওয়ার পরেই কিন্তু ওই যেহেতু অতটা উঁচুতে উঠেছিল, তো সেক্ষেত্রে ওর গা গোলাচ্ছিল বা ভমিটিংটা সেই কারণেই হয়েছিল আমার মনে হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো লাদাখ ট্যুরের আরেকটা কথা আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা ট্রেনের থেকে ফ্লাইটে যদি আপনারা করেন, জার্নিটা করেন, তাহলে কিন্তু খুবই সুবিধা হয়। কারণ আপনাদের যেটা ফ্লাইটে আপনি যেটা হচ্ছে করবেন, সেটা কিন্তু খুব ইজি হবে। 2 দিন আপনার এদিকে হচ্ছে আপনি ঘুরতে পারবেন, 2 দিন ট্রেনে না দিয়ে 2 দিন কিন্তু এদিকে ঘুরতে পারবেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় আরও বেশি বেটার হবে।
আর যারা হচ্ছে ওটা কি বলে বাইক রাইড করছিল না, তাদের দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। মানে আমরা তো কত যে বাইক রাইডারদের দেখেছি তার ঠিক নেই। আমরা যখন গেছিলাম তখন অসংখ্য মানে বাইক রাইডাররা ওখানে গিয়েছিল, যেটা আমার খুবই ভালো লেগেছিলো। ওদের সঙ্গে অনেকের সঙ্গে আলাপ করেছিলাম, কথা হয়েছিল। অমিতদা বলুন, আমার হাজব্যান্ড বলুন, গিয়ে কথা বলেছিল ওনাদের এক্সপিরিয়েন্স জানতে চেয়েছিলেন। তো ওনাদেরও প্রচণ্ড ভালো এক্সপিরিয়েন্স এটা আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন। তো একটা জায়গায় আমরা গিয়ে লাঞ্চও করেছিলাম একটা বাইক রাইডারের সঙ্গে। তো উনি আর ওনার ওয়াইফ গিয়েছিলেন। তো গিয়ে আমরা একই জায়গা থেকে লাঞ্চ করেছিলাম। তো লাঞ্চটা আমরা একই সঙ্গে করেছিলাম আর প্রচুর গল্প করেছিলাম। ওনারাও কিন্তু এই থেকে গেছিলেন, ওটা কি বলেন, ওই মধ্যমগ্রামের ওখান থেকে কিন্তু ওনারা গিয়েছিলেন লাদাখে ট্যুর করতে। তারপরে এখানে দেখুন আমরা লেতে চলে এসেছিলাম, প্রায় ওই 1:30-2 নাগাদ আমরা লেতে চলে এসেছিলাম। আর এসে কিন্তু আমি আর আমার হাজব্যান্ড একটু ভিডিও করছিলাম। তারপরে বিকেলবেলার দিকে আমরা চলে গেছিলাম হচ্ছে ম্যালে, লাদাখের যে ম্যালটা আছে সামনেই, ওই ম্যালে গেছিলাম। ম্যালে হচ্ছে আর টুকটাক শপিং কিন্তু আমরা এ থেকেই শ্রীনগর থেকেই করে নিয়েছিলাম। ম্যালে জাস্ট হালকা টুকটাক কিছু খেয়েছিলাম, আর বাচ্চাদের জন্য কয়েকটা জিনিস আমি ওখান থেকে কিনেছিলাম ম্যাল থেকে। সেরকম আর ম্যালে আমার ঘোরার কিছু ছিল না। আর ওখানে হচ্ছে সবথেকে ভালো একটা জিনিস যেটা দেখলাম, সেটা হচ্ছে ওখানের মানুষের ব্যবহার। মানে আপনি বললে বিশ্বাস করবেন না, লাদাখের মানুষের ব্যবহারটা এতটাই সুন্দর যে বলে আপনাকে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর। ওখানে দোকানে আপনি যদি কোনো একটা দোকানে ঢোকেন, সেখানে কিন্তু আপ্যায়ন দেখে আপনার মন ভরে যাবে। তো সেখানে তো এইগুলো তো স্বাভাবিক, পাহাড়ি মানুষদের বলে না ব্যবহার ভালো, তো সেক্ষেত্রে সত্যিই কিন্তু পাহাড়ি মানুষদের ব্যবহার ভালো, যেটা আমার অন্তত খুব ভালো লেগেছে। আর এখানে একটা ছোট্ট করে কিছু একটা এখানে স্টল টাইপের বসেছিল, আর এখানে মেলা টাইপের হবে বলছিল, যে 2 দিন পরে একটা মেলা মতো হবে। তো ওখানে আমরা থাকলে হয়তো 2 দিন পর ভালো লাগতো, মেলাটা আমরা দেখতে পারতাম যে পাহাড়ি মেলা কীরকম হয় না হয়। কিন্তু আমাদের তো তার পরের দিনেই হচ্ছে ফ্লাইট ছিল, তো আমরা আর বেশি দিন থাকতে পারিনি। তারপর এখানে দেখছিলাম যে প্রচুর মোমো বিক্রি হচ্ছিলো, আর এখানের মোমো খেয়েছিলাম। এখানের মোমোটা কিন্তু দার্জিলিংয়ের মোমো অনেক সুন্দর সবাই বলে, পাহাড়ি মোমো। কিন্তু আমার কিন্তু লাদাখের মোমো একদম ভালো লাগেনি। যেটা হচ্ছে ওরা মোমোটা বানাচ্ছিলো আটা দিয়ে, আর স্টাফিংটা যেহেতু আমরা ভেজ নিয়েছিলাম, তো স্টাফিংটাতে অত্যাধিক পরিমাণে গাজর ইউজ করেছে, যেটা আমার একদমই ভালো লাগেনি। তো ওভারঅল যদি বলুন, ওখানে পানিপুরি ফুচকা যেটা বলে, ফুচকাটাও খেয়েছিলাম। ফুচকাটা মোটামুটি খেতে খারাপ নয়, কিন্তু মোমো আমার একদম ভালো লাগেনি। আর ওখানে একটা পিৎজা খেয়েছিলাম আমরা, তো পিৎজাটা নট আউট ভালো খেতে ছিল, খারাপ খেতে ছিল না, বেশ ভালো খেতে ছিল। আর একটা জিনিস ওখানে আমরা গিয়ে ট্রাই করেছিলাম, সেটা হচ্ছে ক্রিসপি বেবিকর্ন, যেটাও খেতে কিন্তু খুবই সুন্দর ছিল, খারাপ খেতে ছিল না, যথেষ্ট ভালো ওটা খেতে ছিল। আর সবথেকে হচ্ছে বড় কথা, ওখানে প্রচুর আপেল বিক্রি হচ্ছিলো। যে আপেলগুলো কিন্তু আমাদের এখানে যা দাম, ওখানেও কিন্তু একই দাম দেখছিলাম, কোনো রকম কিন্তু দামের ফারাক ওখানে দেখলাম না। বলে যে কাশ্মীরি আপেল বলুন বা এইসব জায়গায় নাকি আপেলের দাম কম হয়, কিন্তু আমি কোনো রকম আপেলের দাম কম পাইনি। এখানে কিন্তু আমরা যে 120 টাকা বলুন বা 150 টাকা করে বা 200 টাকা করে কিলো পাই, ওখানেও কিন্তু সেম আমরা ওখানে কিন্তু ওইভাবেই দেখছিলাম যে এখানে 200 টাকা 150 টাকা করে কিলো বিক্রি হচ্ছে। কোনো রকম কিন্তু কোনো প্যাকেট করা না বা কিছু না, কিলো হিসাবেই ওখানে বিক্রি হচ্ছিল। তো আমরা মেলটা পুরোটা ঘুরেছিলাম, অনেকক্ষণ টাইম কাটিয়েছিলাম ওখানে। টাইম কাটানো, তারপর বৌদির একটু টুকটাক একটু শপিং করতে মন চাইছিল, তো শপিং উনি ওনার ভাইয়ের বইয়ের জন্য একটা ওখান থেকে শাড়ি কিনেছিলেন। তো শাড়িটার দাম ওখানে যা বললে আপনারা বিশ্বাস করবেন না। ওখানে একটা শাড়ি মানে এমনি কাশ্মীরের সিল্কি আমরা শ্রীনগর থেকে কিনেছিলাম, মোটামুটি ধরুন ওই 2,500-3,000 টাকা, 3,000 সামথিং দাম ছিল, 3,100 সামথিং দাম ছিল। কাশ্মীরি সিল্ক একটা শাড়ি কিনেছিলাম শাশুড়ির জন্য। আর হচ্ছে যেটা হচ্ছে বৌদি হচ্ছে ওনার এর জন্য নিয়েছিল, ওটা ভাইয়ের বউয়ের জন্য, সেম মানে ক্যাটাগরিরই শাড়ি লাদাখ থেকে যখন উনি নিয়েছেন, সেটার দাম তখন বলছে যে 7,000 টাকা। তাহলে বুঝতে পারছেন, ডবলেরও মানে বেশি দাম নিচ্ছে লাদাখে একই কোয়ালিটির শাড়ি। যেহেতু বৌদি মানে নেবে বলেছে, শ্রীনগর থেকে উনি নেননি, তো সেক্ষেত্রে একই শাড়ি ওনাকে ডবল দাম দিয়ে নিতে হলো। তো তারপর বার্গেনিং করার ওখানে কোনো স্কোপ ছিল না, তাও আমরা বার্গেনিং করেছিলাম। বার্গেনিং করতে ওই মোটামুটি 6,000 সামথিং টাকায় দিয়েছিল। আর এখানে দেখুন, এইগুলো কিন্তু সবই কিন্তু একজনের প্রিন্ট করা, মানে উনি নিজের হাতে কিন্তু এইগুলো এঁকেছেন। তো
তো সেইগুলোরই এখানে সবাই ছবি তুলছেন। উনি কিন্তু এগুলো মানে এমনিই রেখে দিয়েছেন কোনো সবাইকে দেখানোর জন্য। আর দেখতে এত অপূর্ব লাগছিল এগুলো, কিন্তু উনি ছবি তুলে কতগুলো জিনিস উনি নিজের হাতে ছবি তুলেছেন, আবার কতগুলো জিনিস উনি নিজের হাতে এঁকেছেন। মানে উনি কিন্তু পুরো সামনে দাঁড়িয়েও ছিলেন, এই সব জিনিসগুলো সবাইকে বুঝিয়ে দিচ্ছিলেন কোনটা ওনার আঁকা, কোনটা ওনার হচ্ছে ছবি তোলা। যে মানে আঁকা আর ছবি তোলার মধ্যে কোনো রকম কোনো ডিফারেন্স আমি অন্তত খুঁজে পাইনি। তো এই হলো আমার ওভারঅল লাদাখ ভিডিও, লাদাখ ট্যুরের ভিডিও। তো পরের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব যে ব্যাক করেছিলাম, যে ব্যাকটা আসার এটা ভিডিওটা শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের কিছু ভিডিওটাতে ভালো লেগে থাকে